ইন্টেলের 8 জেনারেশনের পর থেকে 12 জেনারেশনের আগ পর্যন্ত আমার মনে হয় হার্ডওয়্যার অ্যাডভাইসডের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সো ফাইনালি ইন্টেল তাদের 13 জেনারেশন র্যাপটর লেগ সিপিইউগুলো নিয়ে হাজির এবং আমাদের দেশেও কিন্তু 13 জেনারেশনের এই সিপিইউগুলো বর্তমানে অ্যাভেলেবল। অনেক বছর পর আমরা সিপিইউ রিলিজে এত ক্লোজ কম্পিটিশন দেখতে পাচ্ছি। ইন্টেলের 8 জেনারেশন সিপিইউগুলোর পর এবং 12 জেনারেশনের অলডার লেগ সিপিইউগুলো আসার আগ পর্যন্ত ইন্টেলের হাতে কিন্তু খুব বেশি সিপিইউ ছিল না AMD এর 3000 অথবা 5000 সিরিজের সিপিইউগুলোকে বিট করার জন্য। প্রাইস টু পারফরমেন্স রেশিও, টোটাল প্ল্যাটফর্ম কস্ট সবকিছু মিলিয়ে AMD Ryzen এর যেই M4 প্ল্যাটফর্মটা ছিল এটা কিন্তু বেশ দারুণ একটা প্ল্যাটফর্ম ছিল। কিন্তু AMD এর পক্ষ থেকে বহুত কিল ধুলাই খাওয়ার পর বর্তমানে ইন্টেল দেখা যাচ্ছে AMD কে প্রাইস টু পারফরমেন্স রেশিওতে ছেড়ে যাওয়ার মতো একটা অবস্থা। ইন্টেল কয়েকদিন আগে রিলিজ করলো তাদের 13 জেনারেশনের 3টি SKU 3900K, 13700K এবং 13600K, যার মধ্যে মোস্ট ইন্টারেস্টিং পার্ট Core i5 13600K, যেটার গেমিং পারফরমেন্স AMDর সদ্য রিলিজ হওয়া R5 7600X এর মতো হলেও মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে 13600K 7600X থেকে মাচ ফাস্টার এবং প্রাইসও কিন্তু অলমোস্ট সিমিলার। বাংলাদেশি টাকায় 7600X এর প্রাইস 37,600 টাকা, অপরদিকে 13600K এর প্রাইস 39,500 টাকা। তবে আপনি যদি এখানে গেমিং পারফরমেন্সের কথা বলেন সেই ক্ষেত্রে আমি বলবো 7600X এবং ইন্টেলের 13600K অলমোস্ট সিমিলার সিপিইউ। আপনি হয়তো বা বেয়ারলি কিছু FPS এর ডিফারেন্স পাবেন, হয়তো অথবা দেখা যাবে কোনো একটা নির্দিষ্ট টাইটেলে কোনো একটা স্পেসিফিক সিপিইউ ভালো করতেছে, যেরকম আমরা দেখলাম 7000 সিরিজের সিপিইউগুলো CSGO-তে বেটার পারফর্ম করতেছে ইন্টেলের যে র্যাপটর লেগ সিপিইউগুলোর তুলনায়। তবে Core i5 13600K এর যে মাল্টিকোর পারফরমেন্স সেটা কিন্তু R5 7600X এর সাথে টোটালি আনম্যাচড। এখানে ইন্টেল সিপিইউ মার্কেটের মিড রেঞ্জের যে 6 কোর 12 থ্রেডের যে ট্র্যাডিশনাল যে ফরম্যাট, এখান থেকে বের হয়ে তাদের যে এক্সট্রা এফিশিয়েন্ট কোরগুলো অ্যাড করা, এটা আমি মনে করি বেশ ভালো একটা ইমপ্লিমেন্ট। আপনি হয়তো ভাবতে পারেন যে এগুলো হচ্ছে এফিশিয়েন্ট কোর, খুব ইম্পর্টেন্ট কিছু না, বাট দে আর ডুইং সামথিং। যদি এখানে ইন্টেল তাদের ট্রেডিশনাল যে 6 কোর 12 থ্রেড ফরম্যাটেই যদি এখানে কোর অ্যান্ড থ্রেড কাউন্ট যদি থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 7600X এবং 13600K এর মধ্যে খুব হিউজ কোনো পারফরমেন্স কিন্তু আপনারা দেখতে পারতেন না, স্পেশালি মাল্টিকোর ওয়ার্কলোডে। একটা সময় ছিল যখন AMD আমাদেরকে কম টাকায় বেশি জিনিস অফার করতো, বাট জিনিসটা দেখতেছি এখন উল্টা হয়ে গেছে। এখন ইন্টেল কম টাকায় অথবা অলমোস্ট সিমিলার প্রাইস রেঞ্জে AMD থেকে আমাদেরকে কিছুটা হলো বেশি কিছু অফার করতেছে। এখন i5 13600K এবং R5 7600X এর মধ্যে সিপিইউ চুজ করার সময় আরও বেশ কিছু জিনিস আপনার সামনে আসবে, যেরকম টোটাল প্ল্যাটফর্ম কস্ট, মাদারবোর্ড এবং DDR4 অথবা DDR5 র্যামের সাপোর্ট। এখন 13600K এবং 7600X এর পিসি বিল্ডের মধ্যে আমি সবচেয়ে বড় যে ডিফারেন্সটা দেখতেছি সেটা র্যাম কস্টিং। ইন্টেলে আপনি কিন্তু DDR4 এর ব্যাকওয়ার্ড কম্পিটিবিলিটি পাবেন, যেখানে AMD-তে আপনি DDR5 নিতে বাধ্য। তবে এখানে 13 জেনারেশনে DDR4 এবং DDR5 এর মধ্যকার পারফরমেন্সের ডিফারেন্সটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ 12 জেনারেশন থেকে 13 জেনারেশনে DDR4 এবং DDR5 র্যামের পারফরমেন্স গ্যাপ কিছুটা মনে হয় বেশি। DDR5 এখানে রেসপেক্টেবল নাম্বারে ফাস্টার, বাট এতটুকু পারফরমেন্স ছাড় দিয়ে আপনি যদি বাজেট সেভ করতে চান সেই ক্ষেত্রে আপনি DDR4 র্যাম নিতে পারেন। তারপরে আসে মাদারবোর্ড প্রাইসিং। এখন আমরা সবাই বলতেছি AMD নতুন M5 প্ল্যাটফর্মের মাদারবোর্ডগুলো বেশ এক্সপেন্সিভ। তবে আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই যে ইন্টেলই বা আসলে কোন সময় চিপ ছিল। আপনি একটা ডিসেন্ট G690 মাদারবোর্ড যদি পারচেস করতে চান, আপনাকে 24 থেকে 25,000 টাকার মতো বাজেট আপনাকে গুনতে হবে। হ্যাঁ, আপনি B660 অথবা আপকামিং যে B760 মাদারবোর্ডগুলো আসবে সেগুলো দিয়েও আপনি আনলক সিপিইউগুলো ইউজ করতে পারবেন এবং আপনি আপনার যেই সিপিইউর অলমোস্ট ম্যাক্সিমাম পারফরমেন্সে ইউটিলাইজ করতে পারবেন। তবে এখানে কিন্তু মানুষজন একটা আনলক সিপিইউগুলোর সাথে G690 Z সিরিজের মাদারবোর্ড নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। তাছাড়া ইন্টেলের LJ1700 সকেটের যে আপকামিং G790 মাদারবোর্ডগুলো আসবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এগুলো কোনোভাবে চিপ প্রাইসে আসবে না। রিলিজের আর্লি ডেজগুলোতে হয়তোবা G790 মাদারবোর্ডগুলোর জন্য আমাদেরকে বেশ ভালো পরিমাণ বাজেট গুনতে হবে। তবে আমি সর্বোচ্চ আশা রাখবো যে AM5 এর যে B650 অথবা X670 মাদারবোর্ডগুলো সেগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে প্রাইস কমে আসবে। সেই ক্ষেত্রে আমরা আরও মোর বাজেট ওরিয়েন্টেড পিসি বিল্ডে আমরা AMD 7000 সিরিজের সিপিইউগুলো ব্যবহার করতে পারবো। আমি বলবো বর্তমানে AMD সবচেয়ে বড় লেকিংস তাদের যে নন X সিপিইউগুলো আছে সেগুলো
দ্রুত বাজারে না আনা। যেরকম 5000 সিরিজের মানে প্রায় বছরখানেক পর হচ্ছে তারা নন এক্স সিপিইউগুলো বাজারে আনছে, সেই সময় অলরেডি ইন্টেলের মানে আরেকটা জেনারেশন চলে আসছে, যার কারণে ইন্টেলের যে 12400, 12700 অথবা আপকামিং যে 13400, 13700 এই সিপিইউগুলোর সাথে আসলে কম্পিট করার মতো কোনো সিপিইউ কিন্তু বাজারে থাকে না এএমডির পক্ষ থেকে। সুতরাং এএমডি হচ্ছে তাদের লো এন্ড অথবা লো মিড রেঞ্জের কাস্টমার কিন্তু বেশ ভালো সংখ্যক পরিমাণে কিন্তু এখানে ইন্টেলের কাছে হারায়। এবার স্ট্রেট ফরওয়ার্ড আমাদের ভিডিওর মূল বিষয়ে আসা যাক। i5 13600K এবং R5 7600X এর দুটি সিপিইউর মধ্যে আপনি কোন সিপিইউটি সিলেক্ট করবেন। এখন আপনার প্রধান কাজ যদি হয়ে থাকে গেমিং, সেই ক্ষেত্রে 13600K অথবা R5 7600X যে কোনো সিপিইউ আপনি আসলে চুজ করতে পারেন। দুটি সিপিইউ আপনাকে বেস্ট পারফরমেন্স দিবে ইন গেমিংয়ে। আপনি অ্যাকচুয়ালি হাই রিফ্রেশ রেটে গেম খেলতে পারবেন। ইভেন আপনি যদি মানে টপ টিয়ার অথবা হাই এন্ড জিপিইউ যদি পেয়ার করে থাকেন লাইক 3080, 3070, 6800XT অথবা আপকামিং যেই 7000 সিরিজের সেই জিপিইউগুলো আসবে, অথবা কিছুদিন আগে রিলিজ হওয়া 4090ও আমার মনে হয় বেশ ভালোভাবেই হ্যান্ডেল করার মতো ক্ষমতা রাখে এই দুটি সিপিইউ। তবে আমি বলবো 7600X যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছুটা সময় ওয়েট করা উচিত, কারণ সব ব্র্যান্ডের সব বাজেট রেঞ্জের মাদারবোর্ড এখনো পর্যন্ত অ্যাভেলেবল হয় নাই। অপরদিকে আপনার প্রধান কাজ যদি হয়ে থাকে এডিটিং, রেন্ডারিং অথবা ওয়ার্কস্টেশন ভিত্তিক কাজ, সেই ক্ষেত্রে ডেফিনেটলি 13600K বেটার চয়েস ওভার 7600X। এখানে 13600K-তে এক্সট্রা কোর থাকায় টিপিক্যাল 6 কোর 12 থ্রেডের সিপিইউগুলো থেকে মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে কিছুটা এগিয়ে থাকে। সেদিক থেকে আমি মনে করি এখানে এএমডির কিছুটা প্রাইস কাট করা উচিত। আর 13700K আমাদের দেশের প্রাইস হচ্ছে 51000 টাকা এবং 3900K হচ্ছে 71000 টাকা। তবে আমি হচ্ছে 20 তারিখ যে জিনিসটা খেয়াল করলাম, মানে আমাদের দেশে হচ্ছে মানে ইন্টারন্যাশনাল টাইমের সাথে হচ্ছে যেদিন সিপিইউ রিলিজ হয় সেদিন সন্ধ্যাবেলা দেখলাম যে 3900K এর প্রাইস অফিসিয়াল সাইটগুলোতে হচ্ছে 82,000 টাকার মতো। দেন 2 দিন পরে দেখলাম প্রাইস 71,000 টাকা চলে আসছে। এটা কিছুটা মিস্টিরিয়াস বলা যায়, নাকি আমাদের দেশে টাকার ভ্যালু রাতারাতি বেড়ে গেছে। যাই হোক, এরকম প্রাইস নিয়ে খেলাধুলা করাটা মোটেও ঠিক না, কারণ যেখানে আমাদের মতো দেশে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানদের একটা স্বপ্ন থাকে যে তাদের একটা গেমিং পিসি থাকবে অথবা একটা এরকম একটা পিসি থাকবে যেটা দিয়ে হচ্ছে সে তার সব ধরনের কাজ করতে পারবে, লিটারালি একটা ড্রিম বলা যায়। তো এই পিসি মার্কেটে যখন এরকম আসলে মানে প্রাইস নিয়ে মানে অগোছালো একটা সিচুয়েশন, প্রাইসের কোনো ঠিক ঠিকানা নাই, মানে যা মন চায় তা প্রাইস দিতেছে, এই সেম অবস্থা আমাদের জিপিইউ মার্কেটের প্রাইস একদমই এলোমেলো অথবা অগোছালো বলা যায়। যাই হোক, আমাদের মান্থলি জিপিইউ প্রাইস আপডেট আশা করি আপনারা এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম দিকে পেয়ে যাবেন। আমি আশা করবো এই মাসের শেষের দিকে আপনারা হচ্ছে আমাদের যেই রেগুলার যে প্রাইস আপডেট ভিডিও গ্রাফিক্স কার্ডের সেটা আপনারা পেয়ে যাবেন। আমি হচ্ছে বেশ কিছুদিন যাবত হচ্ছে সব ধরনের গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো ট্র্যাক করতেছি। সো আশা করি শীঘ্রই সেই ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন উইথ নোটিফিকেশন বেল অন। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Buffers.